হাই এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি সীমান্ত আজকে আপনাদের সাথে ফিজিক্সের খুবই সুন্দর একটা টপিক নিউটনের গতির সূত্র নিয়ে আলোচনা করব। ভাইয়া এই সূত্রটা পড়তে গেলে অনেকেরই এই সূত্রগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় মনে। সো আমি আশা করি আজকের এই ক্লাসটা দেখলে আপনাদের মনের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। সো চলেন শুরু করি। স্যার আইজ্যাক নিউটন ১৬৮৭ সালে, কত সালে ভাইয়া? ১৬৮৭ সালে তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর গতি সম্পর্কে, কী সম্পর্কে ভাইয়া? বস্তুর গতি সম্পর্কে ৩টি সূত্র প্রদান করেন, যা মূলত নিউটনের গতির সূত্র নামে পরিচিত। সো নিউটনের গতির সূত্রগুলো জানতে হলে আমাদের আগে জানতে হবে যে বল কী। কী জানতে হবে ভাইয়া? বল সম্পর্কে জানতে হবে। কী জানতে হবে? বল সম্পর্কে জানতে হবে। সো বল কী? চলেন জানি যে বল কী। হ্যাঁ, বল হচ্ছে এমন একটা জিনিস যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে, কিসের উপর? কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করে। বস্তুর উপর প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করে। কিসের পরিবর্তন করে? জড়তার পরিবর্তন করে কিংবা করতে চায়। জড়তার পরিবর্তন করে কিংবা করতে চায়। তাহলে এখন ভাইয়া আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে জড়তাটা মূলত কী? ভাইয়া, জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, কোনো বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা বা ইনারশিয়া, রাইট? সো জড়তা দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। কি জড়তা? একটা স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়। তাহলে এবার আসেন ভাইয়া, স্থিতি জড়তা কাকে বলে আর গতি জড়তা কাকে বলে, তাই না? সো স্থিতি জড়তা কাকে বলে? স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি জড়তা। গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। তাহলে আবার বলি, স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। তাহলে স্থিতি জড়তার উদাহরণ একটা দিতে পারি আমরা। ধরেন আপনারা কোনো বাস স্ট্যান্ডে গেলেন, বাস স্ট্যান্ডে গিয়ে কোনো একটা বাসে চড়ে দাঁড়ায় আছেন, স্থির বাসে। তো হঠাৎ করে আপনাদের বাসের ড্রাইভার গাড়ির অ্যাক্সিলেটরে চাপ দিল। সো আপনারা কি বাসের সাথে স্থির অবস্থায় দাঁড়াইছিলেন না। সো যখন বাসের ড্রাইভার অ্যাক্সিলারেটরে চাপ দিবে তখন কি বাসটা সামনের দিকে এগোবে না? তো আপনি বাসের সাথে স্থির ছিলেন, রাইট? আপনি সারা জীবন স্থিরই থাকতে চাবেন। স্থিতি জড়তার নিয়ম অনুযায়ী, স্থিতি জড়তার সংজ্ঞা অনুযায়ী আপনি সারা জীবন স্থিরই থাকতে চাবেন। সো যখন বাসটা সামনের দিকে এগোবে তখন আপনি ঠিক পিছনের দিকে ঝুঁকে পড়বেন। এটা হচ্ছে স্থিতি জড়তার একটা সবথেকে বড় উদাহরণ। তাহলে গাড়ি চালানো শুরু হলে কি হয়? আপনি পিছনের দিকে ঝুঁকে পড়েন, রাইট? তাহলে গতি জড়তার উদাহরণ কি ভাইয়া? গতি জড়তার উদাহরণ হচ্ছে, ধরেন ওই বাসটাই সামনে কোনো একটা রাস্তা ভাঙা দেখে আপনার ড্রাইভার গাড়িটা ব্রেক করলো। তাহলে গাড়িটা চলমান ছিল না, আপনিও গাড়ির সাথে সাথে চলমান ছিলেন। আপনি সারা জীবন চলমানই থাকতে যাবেন। যখন গাড়িটা ব্রেক করা হবে তখন আপনি, গাড়িটা ব্রেক করা হলেও আপনার শরীর সামনের দিকে এগোতে চাইবে বা সামনের দিকে যাইতে চাইবে, সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তাই আপনি সামনের দিকে ঝুঁকে পড়বেন। তাই ব্রেক দিয়ে গাড়ি থামালে আরোহী কোথায় ঝুঁকে পড়ে? সামনের দিকে ঝুঁকে পড়ে। সো এবার আসেন নিউটনের গতির প্রথম সূত্র নিয়ে আমরা এখন পড়ব। নিউটনের গতির প্রথম সূত্রে স্যার আইজ্যাক নিউটন বলছে যে বাহ্যিক হতে বল প্রযুক্ত না হলে বস্তু তার জড়তার কোনো পরিবর্তন করে না। কিসের পরিবর্তন করে না ভাইয়া? জড়তার পরিবর্তন করে না। বাহ্যিক হতে বল প্রযুক্ত না হলে বস্তু তার জড়তার কোনো পরিবর্তন করে না। তাহলে বাহ্যিক হতে বল প্রযুক্ত না হওয়ার দুইটা কন্ডিশন হতে পারে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। কি কি? বাহ্যিক হতে বল প্রযুক্ত না হওয়ার দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে বস্তুর উপর কোনো বলই প্রযুক্ত হয়নি। দুই নম্বর হচ্ছে একাধিক বল প্রযুক্ত হয়েছে এবং তাদের লব্ধি শূন্য। বাহ্যিক বল প্রযুক্ত না হওয়ার দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে বস্তুর উপর কোনো বলই প্রযুক্ত হয়নি, অর্থাৎ নির্বল শূন্য। আর একটা হচ্ছে একাধিক বল প্রযুক্ত হয়েছে, তাদের লব্ধি শূন্য। এই বস্তুটার উপর এদিক দিয়ে বল প্রযুক্ত হয়েছে, এদিক দিয়ে হয়েছে, এদিক দিয়ে হয়েছে, এদিক দিয়ে হয়েছে। তাহলে এদের লব্ধি কি? শূন্য। একাধিক বল প্রযুক্ত হয়েছে, এদের লব্ধি শূন্য। তাই এটাকে বলা হয়েছে বাহ্যিক হতে কোনো বল প্রযুক্ত হয়নি। আরেকটা কন্ডিশন হতে পারে যে বস্তুর উপর কোনো বলই প্রযুক্ত হয়নি। এরপর হলো বস্তু তার জড়তার কোনো পরিবর্তন করে না। কি করে না? বস্তু তার জড়তার কোনো পরিবর্তন করে না। বাহ্যিক হতে বল প্রযুক্ত না হলে বস্তু তার জড়তার কোনো পরিবর্তন করে না। বস্তুর জড়তার পরিবর্তন না হওয়ার দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে বস্তু স্থির থাকলে আজীবন স্থির থাকবে, আর বস্তু গতিশীল থাকলে সুষম বেগে সরল রৈখিক পথে চলবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুষম বেগে সরল রৈখিক পথে চলবে। বৃত্তাকার পথে চললে হবে না। ধরেন আপনারা মনে করতেছেন বৃত্তাকার পথে চলতে পারে এদিক দিয়ে 5 মিটার পার সেকেন্ড, এদিক দিয়ে 5 মিটার পার সেকেন্ড, এদিক দিয়ে 5 মিটার পার সেকেন্ড, এদিক দিয়ে 5 মিটার পার সেকেন্ড। বেগ একই রেখে বৃত্তাকার পথে ঘুরতে পারে, কিন্তু বৃত্তাকার পথে ঘুরলে হবে না। কারণ একটা বস্তু তখনই বৃত্তাকার পথে ঘুরবে, তখনই পথ পরিবর্তন করবে যখন তার উপর বাহ্যিক হতে বল প্রযুক্ত হবে। কি হবে? বাহ্যিক হতে বল প্রযুক্ত যখন একটা বস্তুর উপর হবে, ঠিক তখনই একটা বস্তু তার দিকের পরিবর্তন ঘটাবে। সো এটা সরলরৈখিক পথেই চলবে কেবলমাত্র। নিউটনের প্রথম সূত্র কেবলমাত্র সরলরৈখিক পথের ক্ষেত্রেই প্রযোজ্য। কেমন? সো এটা হচ্ছে অ্যাট রেস্ট, এটা হচ্ছে ইন মোশন। এটা গতিতে থাকলে এরকম হবে, আর স্থির থাকলে স্থিরই চিরজীবন থাকতে যাবে। ভাইয়া এবার আসি গতির দ্বিতীয় সূত্রে। কিসে? দ্বিতীয় সূত্রে। সো এই যে একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে m, এই বস্তুটার ভরও m। এই বস্তুটা u বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে, এই বস্তুটা v বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। ওকে? সো এদের ভরবেগ কী হবে? ভরবেগ, ইনিশিয়াল ভরবেগ pi mu, ফাইনাল ভরবেগ pf mv, রাইট? সো ভরবেগের পরিবর্তন, কিসের পরিবর্তন? ভরবেগের পরিবর্তন।
এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে নিউটন কি বলছেন? ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো দেখো, ভরবেগের পরিবর্তন মানে ডেল পি, যেহেতু ভরবেগ পি, ভরবেগের পরিবর্তন ডেল পি। নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার। কিসের হার? ভরবেগের পরিবর্তনের হার। হার মানে সময় দিয়ে ভাগ, রাইট? সো ডেল পি ভাগ ডেল টি সমানুপাতিক হচ্ছে এফ, বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা কে লিখলাম? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কে এর মান হচ্ছে 1। স্যার আইজ্যাক নিউটন বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে কে এর মান 1 ধরেছেন। কিসের সংজ্ঞা দিতে গিয়ে? বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে এই কে এর মান 1 ধরেছে। সো কে এর মান 1 ধরলে আমরা এফ ইজ ইকুয়াল ডেল পি বাই ডেল টি পাই। ওকে, সো এখন আসলে সূত্রটা বিবৃতি করি যে বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত করলে, কী করলে? বাহ্যিক বল প্রযুক্ত করলে এর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর উপর বাহ্যিক হতে বল প্রযুক্ত হলে এর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দেখো, ভরবেগের পরিবর্তনের হার ডেল পি বাই ডেল টি সমানুপাতিক হচ্ছে এফ। তাহলে আমরা ভরবেগ ইকুয়াল কি জানি? এম ভি জানি না। তাহলে দেখো, ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ, তাহলে এম ভি মাইনাস এম এম ডিভাইডেড বাই টি সমানুপাতিক এফ। তাহলে এখান থেকে যদি আমরা এফ কমন নেই তাহলে ভি মাইনাস ইউ থাকে, নিচে থাকে টি সমানুপাতিক এফ। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এইটা কার সূত্র আমরা জানি ভাইয়া? এটা হচ্ছে ত্বরণের সূত্র। কার সূত্র? ত্বরণের সূত্র। সো আমরা ওইটাই লিখবো এখন, যে এম এম লিখলাম আর এটা ত্বরণের সূত্র এ লিখলাম সমানুপাতিক এফ। সো এবার আসো, এবার হচ্ছে যে এই সমানুপাতিকটা আমরা তুলে দেবো। সমানুপাতিক তুলে দেওয়ার জন্য সমানুপাতিক ধ্রুবক কে নিলাম। আমি কিছুক্ষণ আগেই বললাম যে স্যার আইজ্যাক নিউটন বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে এই ধ্রুবকটার মান 1 ধরছে। কত ধরছে? 1 ধরছে। ভাইয়া এই ধ্রুবক কয় ধরনের হতে পারে? ধ্রুবক হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে আরবিটারি ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট কি? আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে যেটা আমরা ধরে নেই, কি নেই? ধরে নেই। আর এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট হচ্ছে যেগুলো আমরা এক্সপেরিমেন্ট করে বের করি, রাইট? সো এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্টের উদাহরণ হচ্ছে দেখো মহাকর্ষ ধ্রুবক জি এর মান। এটা তো এই যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান, এটা তো আমরা ধরে নিতে পারবো না, তুমি আমি তো এটা ধরে নিতে পারবো না, রাইট? এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে এই জি এর মানটা, তাই এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট, এক্সপেরিমেন্ট করে বের করছে। কিন্তু স্যার আইজ্যাক নিউটন এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে ধরছেন, এটা ধরে নিয়েছেন। কীভাবে ধরে নিলেন? যখন কোনো বস্তুর ভর 1 কেজি হবে, এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এর উপর 1 নিউটন বল প্রযুক্ত হবে, তখন এই কে এর মানটা হবে 1, এই কে ধ্রুবকের মানটা হবে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এপি ইকুয়াল এম এ। এটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। কিন্তু ভাইয়া এটা হচ্ছে শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। কারণ আমরা জানি এপি ইকুয়াল এম এ এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য। কিসের ক্ষেত্রে ভাইয়া? সমবেগের ক্ষেত্রে। কারণ এখানে যে ত্বরণের সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই ত্বরণের সূত্রটা কেবলমাত্র সমবেগের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ভাইয়া যদি বেগটা অসম হয় তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে আমরা এই যে ভরবেগটা, এই ভরবেগটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কী করব ভাইয়া? ডিফারেন্সিয়েশন করব। সো ভরবেগকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখানে ডি ডিটি বাই ভরবেগটা লিখলাম এম ভি। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে এম হচ্ছে ধ্রুবক, তাই এম সামনে আসলো, আর ভিকে আবার ডিফারেন্সিয়েশন করলাম ডিবি বাই ডিটি। সো এই যে ডিভি বাই ডিটি ইজুকাল এ লেখা যায়, ডিভি বাই ডিটি ইজুকাল লেখা যায় ত্বরণ। কী লেখা যায় ভাইয়া? ত্বরণ। ডিভি বাই ডিটি ইজুকাল ত্বরণ লেখা যায়, সেখান থেকে আসলো এপি ইজুকাল এম এ। তাহলে এই সূত্রটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, এই সূত্রটা সকল ক্ষেত্রের জন্যই প্রযোজ্য, সেটা সমবেগে চলুক আর অসমবেগে চলুক। ভাইয়া এবার আসি নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে। তাহলে নিউটন তার গতির তৃতীয় সূত্রে বলেছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কী আছে ভাইয়া? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে একটা দড়ি আমরা এখানে বাঁধছি, ধরেন যে দুইটা খুঁটির মধ্যে একটা দড়ি বাঁধা হয়েছে, একটা টান বল প্রাপ্ত হচ্ছে না ভাইয়া? এই দিক দিয়ে এই খুঁটিটা দড়িটাকে এই দিক দিয়ে টানতেছে, এই খুঁটিটা এই দিক দিয়ে টানতেছে, বিধায় না দড়িটা এভাবে আছে, তাই না? একদিকে টান যদি খুলে দেওয়া হতো তাহলে তো দড়িটা এরকম স্ট্রেটভাবে থাকতো না, এটা একদিকে পড়ে যাইতো। তাই নিউটন বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে বিপরীত কথাটা ভাইয়া, এই কারণে এই যে মাইনাস চিহ্নটা আমরা নিয়ে আসছি এখানে, এই বিপরীতের জন্যই মূলত মাইনাস চিহ্নটা এখানে নিয়ে আসা হয়েছে। সো টি1 যদি এই দিক দিয়ে টান হয় তাহলে টি2 এই দিক দিয়ে হবে, বিপরীতের জন্য মাইনাস। আমরা যে রাস্তায় হাঁটি ভাইয়া, এখন কথা হচ্ছে যে আমরা রাস্তায় হাঁটি, পা দিয়ে নিচের দিকে বল দিচ্ছি, রাস্তা একটা বিপরীত বল প্রদান করতেছে। তাহলে কি হচ্ছে? রাস্তা যদি F2 বল প্রদান করতেছে তাহলে F2 ঋণাত্মক হবে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া যে এদের লব্ধি শূন্য তো হতে পারে, যে এটা এদিক দিয়ে আসতেছে, এটা এদিক দিয়ে যাচ্ছে, এদের লব্ধি তো শূন্য হতে পারে। ভাই এখানে তো আমরা লব্ধি হিসাব করতেছি না, এখানে কেবলমাত্র একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া। লব্ধি কখন হয়? লব্ধি হয় যখন একটা বস্তুর উপর একাধিক বলের প্রযুক্ত হয়। লব্ধি কখন হয়? লব্ধি হয় যখন এই একটা বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হবে। একটা বস্তুর উপর যখন একাধিক বল প্রযুক্ত হবে তখন হবে লব্ধি। কিন্তু যখন দুইটা বস্তুর মধ্যে কোনো কাজ হবে, ধরেন যে এই মানুষটা এই বক্সটাকে ঠেলতেছে সামনের দিকে, তো এই মানুষটা এই দিক দিয়ে ঠেলবে, বক্স এই দিক দিয়ে একটা বল প্রদান করবে। সো দুইটা বস্তুর উপর কাজ হচ্ছে, ক্রিয়া যে বস্তুর উপর হবে প্রতিক্রিয়া তার বিপরীত বস্তুর উপর হবে, ক্রিয়া যে বস্তুর উপর হবে প্রতিক্রিয়া তার বিপরীত বস্তুর উপর হবে। যদি এক বস্তুর উপরই সব কিছু হতো তাহলে আমরা লব্ধি বের করতাম, যেহেতু বিপরীত বস্তুর উপর হচ্ছে সেহেতু এখানে লব্ধি বের করবো না। তাই আমরা এখানে লিখব যে
F1 ইজ ইকুয়াল মাইনাস F2, এটা আমরা লিখবো এখানে। সমান এবং বিপরীত, বিপরীত চিহ্নটার জন্য মাইনাস আসছে। কিসের জন্য মাইনাস আসছে ভাইয়া? বিপরীত চিহ্নটার জন্য মাইনাস আসছে। আশা করি আপনারা প্রত্যেকেই নিউটনের গতির 3টা সূত্রই খুব ভালোভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।